অহা 9 জুলাই আমার সমগ্র দেশখনত সাধারণ ধর্মঘটর ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন কর্মচারী ফেডারেশন আর সংযুক্ত কিষাণ মোর্চা মিলে। এতিয়া 9 জুলাইৰ স্ট্রাইকটো আমার করার কথা আছিল 20 মেত, কিন্তু যেহেতু পেহেলগামত এটা নৃশংস বর্বর কাণ্ড ঘটিল, পাকিস্তান স্পন্সর্ড কিছুমান উগ্রপন্থীর দ্বারা আমার 22 জন নিরীহ নাগরিকক মারিলে এর পিছত দেশখনৰ অৱস্থা অগ্নিগর্ভ হল, দুই দেশৰ অৱস্থাৰ অৱনতি ঘটিল। ফলত আমি 20 মেৰ যেটো প্রস্তাবিত ধর্মঘট আছিল এটো 9 জুলাইত শিফট করা হল। এতিয়া 9 জুলাইৰ প্রস্তুতি সম্পর্কত আমার রাজ্যখনত চুকে কোণে প্রতিটো স্থানত আমি প্রচার অভিযান চলাই আছো। লগতে আমার গ্রামীণ সেক্টরত কৃষকসকলে সংযুক্ত কিষাণ মোর্চার সদস্যসকলে প্রচার চলাই আছে। আরবান এরিয়াত আমি দিননে যিমান সেক্টর আছে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর হোক, গভর্নমেন্ট সেক্টর হোক, প্রাইভেট সেক্টর হোক, সব জায়গা চলি আছে। তাত মূলত 17 পয়েন্ট ডিমান্ড আছে। এই 17টা ডিমান্ড লৈ আমি বহুত আগৰ পৰা সরকারের বিরুদ্ধে আমার দাবিবিলাক পেশ করেছিলো, যাতে এটা আলোচনার মাধ্যমত এই দাবিবিলাক মীমাংসা হয়। কিন্তু এই সরকারের যেটো আপনার শ্রমিক বিরোধী, কৃষক বিরোধী বা দেশ বিরোধী নীতি, এই নীতি কিন্তু তেখেতসকলে পরিহার নকৰি শ্রমিক বা কৃষকৰ ওপৰত আক্রমণটো তীব্রতর করে তুলিলে। ফলত বাধ্য হয়ে আমার কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ফেডারেশন আর কিষাণ মোর্চায় একেলগে বহি নতুন দিল্লিত সিদ্ধান্ত ললে আমি 9 জুলাইত সাধারণ ধর্মঘট করবই লাগিব। শ্রমিকসকলে ধর্মঘট করব পুরা দেশব্যাপী, আর কিষাণ সকলে গ্রামীণ ভারত বন্ধর আহ্বান দিছে। তেখেতসকলে গ্রাম্য এরিয়াত যাতে বন্ধর সিচুয়েশন ক্রিয়েট কৰিব পাৰে এই হিসাবত অভিযান আরম্ভ করেছে। এতিয়া প্রথম অবস্থাত যেটো আমার ডিমান্ড 17 পয়েন্ট চার্টার অফ ডিমান্ড, তার মাজত মূলত হল লেবার কোড, যেটো আমার 29খন লেবার লজ এমালগেমেটেড করে ডাইলিউট করে 4খন কোডত রূপান্তর হল। কর্পোরেট সেক্টরের স্বার্থত শ্রমিকর বিপক্ষত সরকারে পার্লামেন্টত একটু সেন্ট্রাল অ্যাক্ট হিসাবত পাস করিলে, করার পিছত তেখেতসকলে এইটো ইমপ্লিমেন্ট করার কারণে অহরহ চেষ্টা চলাই আছে, কিন্তু এতিয়ালৈকে কৰিব পৰা নাই। বাধ্য হৈ প্ৰতিখন স্টেট গভর্নমেন্টক সেন্ট্রাল গভর্নমেন্টে জনালে আপোনালোকে স্টেট রুল ফর্ম করক আৰু আমার সেন্ট্রাল অ্যাক্ট অনুসৰি যিখন 4খন কোড এইটো ইমপ্লিমেন্ট করার বন্দোবস্ত করক। আমার অসমতো কিন্তু স্টেট রুলস অলরেডি ফর্ম হয়েছে। আমাক শ্রমমন্ত্রীয়ে জনাইছে অসমত কোড ইমপ্লিমেন্ট হব। আমি বিরোধিতা কৰিছো বোলে কোনো পধ্যে আমি কোড ইমপ্লিমেন্ট হবলৈ নিদিওঁ। 2 নম্বরত হয়েছে আমি ILC ইন্ডিয়ান লেবার কনফারেন্স অনুষ্ঠিত করার কথা কৈ আছো। এই সরকার আহার পিছৰ পৰা কোনো ধৰণৰ ILC ইন্ডিয়াত হোৱা নাই, ইন্ডিয়ান লেবার কনফারেন্স। এই যিবিলাক কোড আনিলে এইটো ILCত উত্থাপন হ'ব লাগিছিল, ILCয়ে পাছ কৰিব লাগিছিল, এর পিছত কোড আনিব লাগিছিল, কিন্তু এইটো নকৰি তেখেতসকলে একতরফা পার্লামেন্টত মেজরিটির দেখুৱাই এইটো পাস কৰিলে। আর কেতিয়া কৰিলে, যেতিয়া আমার দেশখন করোনা পেন্ডামিকত একদম মানে প্রবলেমত আছে, ঠিক এই সময়ত ইন্ডিয়ান লেবার কনফারেন্স আৰু ILOৰ যেটো কনভেনশন C-155 আৰু C-187, যেটো ফান্ডামেন্টাল প্রিন্সিপল রাইট অফ ওয়ার্কার্স, সেইটো ইমিডিয়েট ইমপ্লিমেন্ট হব লাগে।
3 নম্বরত আছে ওয়ার্ক প্লেসত সেফটি। ওয়ার্ক প্লেসত সেফটি কওঁতে এটা কথা আপোনালোকে বুজিব লাগিব। ওয়ার্ক প্লেস সেফটি অর্থাৎ য'ত শ্রমিকে কাম কৰি আছে কর্মরত অবস্থাত শ্রমিক দুর্ঘটনাত পতিত হৈ মৃত্যু হৈ আছে, মৃত্যু মুখত পৰি ডিজেবলড হৈ আছে, কিন্তু কোনো ধরনের কম্পেনসেশন সরকার বা সেই কোম্পানি, প্রাইভেট কোম্পানি হোক বা সরকারের কোম্পানি হোক, শ্রমিকক কিন্তু কোনো ধরনের কম্পেনসেশন আজিলৈকে দিয়া নাই। এর কারণে আমি কৈছো ওয়ার্ক প্লেস সেফটি ইমিডিয়েট কৰিব লাগে, যাতে এই যিবিলাক শ্রমিক দুর্ঘটনাত পতিত হব তেখেতসকলৰ পৰিয়ালটো যাতে এটলিষ্ট বাচিব পাৰে। আমি কৈছো, আমি ডিমান্ড কৰিছো কোনো ধৰণৰ প্ৰাইভেটাইজ নচলিব, প্ৰাইভেটাইজেশ্যন টোটেলি বন্ধ হ'ব লাগে। মেইনলি পাব্লিক সেক্টৰ ইণ্ডাষ্ট্ৰিজত যিটো গভৰ্ণমেণ্ট আণ্ডাৰটেকিং প্ৰাইভেটাইজেশ্যন চলি আছে, এই চৰকাৰে কিন্তু এখনো পাব্লিক সেক্টৰ ইণ্ডাষ্ট্ৰি তেখেতসকলে নবনালে, কিন্তু পূৰ্বতন চৰকাৰে যিবিলাক ইণ্ডাষ্ট্ৰি বনাই থৈ গৈছিল, এইটো পানীৰ দামত কেইজনমান কৰ্পৰেটক তেখেতসকলে বেচিব খুজিছে, অৰ্থাৎ বেছিও আছে। ইয়াৰ মাজত মাইনিং এক্সকেভেশ্যন, য'ত মাইনিংটো কৰা হয়, এক্সপ্লৰেশ্যন, মেনুফেকচাৰিং, সার্ভিস সেক্টর অন্যতম। এইকেইটা তেখেতসকলৰ প্ৰাইম টাৰ্গেট। আমি কৈছো ইমিডিয়েট বন্ধ হ'ব লাগে প্ৰাইভেটাইজেশ্যন। ইণ্ডিয়ান ৰেলৱে, road transport, coal mines, port and dock, defense, electricity, bank and insurance sector. যিকেইটা সেক্টৰে আমাৰ দেশখনৰ ইকনমি গ্ৰ কৰি আছে, আমাৰ দেশখনৰ ইকনমিৰ বেকবোন ৰক্ষা কৰি আছে, এইকেইটা সেক্টৰ হৈছে প্ৰাইম টাৰ্গেট। আমাৰ বিত্তমন্ত্ৰী ডাঙৰীয়ানীৰ প্ৰাইম টাৰ্গেট হৈ গৈছে। তেখেতে যিকোনো মূল্যৰ বিনিময় প্ৰাইভেট কৰিব খুজি আছে আৰু কৰিও আছে। আমি কৈছো NMP টোটেলি ৰল বেক হ'ব লাগে। NMP অৰ্থাৎ নেশ্যনেল মনিটাইজেশ্যন অফ পাইপলাইন, যিটোৰ আণ্ডাৰত তেখেতসকলে দেশখনৰ সম্পদ লিজত দিব পাৰে, তেখেতসকলে দেশখনৰ সম্পদ কৰ্পৰেট সেক্টৰৰ হাতত বেছি দিব পাৰে। সেই NMP টোটেলি বন্ধ হ'ব লাগে। এই NMPৰ থ্ৰুত তেখেতসকলে কি কৰিব খুজিছে, যেনেকুৱা ৰেলৱে ট্ৰেক, নেশ্যনেল হাইৱে, অইল সেক্টৰৰ যিটো পাইপলাইন, গেছ সেক্টৰৰ যিটো পাইপলাইন, আমাৰ মাইনিং সেক্টৰ, গোটেইকেইটা সেক্টৰৰ ভাইটেল সাইটটো লিজত দিব খুজিছে। অৰ্থাৎ তেল কোম্পানীৰ পাইপলাইনটো যদি প্ৰাইভেট সেক্টৰৰ হাতত গুচি যায়, তেনেহ'লে যেতিয়া তেলটো আমি পাব লাগিব আমাৰ লোকেশ্যনবিলাকত, প্ৰাইভেট সেক্টৰে তেতিয়াই তেলটো সৰবৰাহ নকৰি মাৰ্কেটত এটা আৰ্টিফিচিয়েল ক্ৰাইচিছৰ সৃষ্টি কৰিব, যি ক্ৰাইচিছৰ ফলত প্ৰডাক্টৰ দামটো তেখেতসকলে ইচ্ছা অনুসৰি বঢ়াব পাৰিব। এর কারণে আমার সরকারে এই কর্পোরেট সেক্টরক NMPৰ আন্ডারত যিকেইটা ভাইটেল সেক্টৰৰ ওপৰত ইণ্ডাষ্ট্ৰিবিলাক জীয়াই আছে, আমাৰ দেশখনৰ অৰ্থনীতি টনকিয়াল হৈ আছে, গোটেইকেইটা বস্তু তেখেতসকলে নেশ্যনেল মনিটাইজেশ্যন অফ পাইপলাইনৰ আন্ডাৰত লিজত দিব খুজিছে। ডিফেন্স সেক্টৰৰ অৰ্ডিনেন্স ফেক্টৰী যিবিলাক আছে, টোটেল আমার দেশখনত 41 অর্ডিনেন্স ফ্যাক্টরি আছে। এই 41 অর্ডিনেন্স ফ্যাক্টরিত তেখেতসকলে কর্পোরেটাইজেশন কৰি 3খন কর্পোরেশনত লৈ যাব খুজিছে। অর্থাৎ আমার দেশখনৰ যিটো ইন্টারনাল সেফটি, আমার দেশখনৰ যিটো ইন্টারনাল সিকিউরিটি, এই ইন্টারনাল সেফটি আৰু সিকিউরিটিও তেখেতসকলে প্রাইভেট সেক্টরক দি দিব খুজিছে। আজিলৈকে কোনো সরকারে এইবিলাক কাম কৰা নাই, কাৰণ দেশখনৰ আমাৰ সেফটিৰ কথা আছে, সিকিউরিটিৰ কথা আছে, কিন্তু এই সরকারে প্রাইভেট পার্টিক আমাৰ যিটো সেফটি সিকিউরিটি প্রাইভেট পার্টিৰ হাতত তুলি দিব খুজিছে। আমি এইটোৰ ঘোৰ বিৰোধিতা কৰিছো, যাতে অর্ডিনেন্স ফ্যাক্টরি কোনো পধ্যে প্রাইভেট সেক্টরত না যায়। আৰু এটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমি ডিমান্ড কৰিছো, মিনিমাম ওয়েজ। মিনিমাম ওয়েজ
আমার অসমখনত আমি বেলেগ ষ্টেটৰ কথা ক'বলৈ নাযাওঁ, আমাৰ অসমখনত 10 বছৰ হ'ল আমি আন্দোলন কৰোঁ, ঘেৰাও কৰোঁ, মিটিং হয়, কিন্তু আজিলৈকে 10 বছৰৰ ভিতৰত মিনিমাম ওয়েজেস কোনো ধরনে বাড়া নাই বা মিনিমাম ওয়েজেসটো ফাইনেল হওয়া নাই। ফলত মালিক পক্ষই সুযোগটো পাইছে মিনিমাম ওয়েজেস রিভিশন করা মানে কি, আমার দেশখনৰ যেটো প্রাইস ইন্ডেক্স সেইটোৰ ওপৰত ভিত্তি করে মিনিমাম ওয়েজেসটো নির্ধারিত হয়। প্রাইস ইন্ডেক্স দিনে দিনে ঊর্ধ্বগামী হয়ে আছে, অটোমেটিক্যালি মিনিমাম ওয়েজেসও বাড়িব। এর কারণে তেখেতসকলে এইটো রিভিশন কৰিব নোখোজে মালিক পক্ষৰ স্বার্থ। আমি কেইদিন আগত ঘেরাও কৰিছো লেবার কমিশনার এটা আমাক জনাইছিল আমি ইমিডিয়েট কৰিম। আমাক বুৰ্বক বনাবার কারণে তেখেতসকলে ILO কানি সোমাই দিলে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনক, বলে তেখেতসকলে আমাক এটা পরামর্শ দিব, সেই পরামর্শ অনুযায়ী আমি রিভিশনটো কৰিম। 3খন মিটিং হল, 1 বছর 2 বছর গুচি গল, ILO আহি গুচি গল পরামর্শ দি, কিন্তু এতিয়ালৈকে লেবার ডিপার্টমেন্টে এইটো রিভিশন কৰা নাই। যোৱা 18 এপ্রিলত আমি মাননীয় শ্রম মন্ত্রীর লগত মিটিংত বহিছিলোঁ, তেখেতে ক'লে জুলাই মাহৰ ভিতৰত আমি মিনিমাম ওয়েজেসটো ইমপ্লিমেন্ট কৰিম। অর্থাৎ তেখেতসকলে বিচাৰিছে কোডটো যাতে আগত ইমপ্লিমেন্ট হৈ যায়। কোড ইমপ্লিমেন্ট হওয়ার লগে লগে মিনিমাম ওয়েজেসর কথাখিনি আৰু নাথাকিব। এর কারণে এইটোৰ মাজত গভীর ষড়যন্ত্র আমি দেখিবলৈ পাই আছো। মিনিমাম ওয়েজেস ইমপ্লিমেন্ট তেখেতসকলে নকৰে, পৰিৱৰ্তে কোডখন ইমপ্লিমেন্ট কৰিব খোজে। আৰু এটা ডিমান্ড আছে আমাৰ মিনিমাম ওয়েজেসত যিবিলাক অদক্ষ শ্রমিক, যিবিলাক আনস্কিল্ড ওয়ার্কার, তেখেতসকলে কমপক্ষে 26,000 টকা তেখেতসকলৰ মিনিমাম ওয়েজেসটো হ'ব লাগে। অর্থাৎ অদক্ষ শ্রমিকৰ যদি 26,000 হয়, তেনেহলে সেমি স্কিল্ড, স্কিল্ড বা হাই স্কিল্ডৰ সেই অনুপাতত বাঢ়ি গৈ এটা ভাল এমাউন্ট আহিব পাৰে, যিটোৰ দ্বাৰা তেখেতসকলে নিজৰ ফেমিলিটো চলাব পাৰে। আমি কৰি আছো বা ধৰ্ণা ঘেরাও সব চলি আছে যাতে মিনিমাম ওয়েজেসটো ইমিডিয়েট রিভিশনটো নটিফাইড করা হয়, যাতে শ্রমিকসকলে এইটোৰ পৰা উপকৃত হ'ব পাৰে। কিন্তু সরকার নিমাত। আৰু এটা ডিমান্ড আছে, আমি কৈছো আপোনালোকে জানে এতিয়া আমাৰ দেশখনত কোনো ধৰণৰ রিক্রুটমেন্ট নহয়। যিকেইটা রিক্রুটমেন্ট হয় কন্ট্রাকচুয়াল পোস্ট নহলে ফিক্সড টার্মত। আমি কৈছো রিক্রুটমেন্ট আগৰ নিচিনা পার্মানেন্ট জবত হ'ব লাগে। দেশখনত লক্ষ লক্ষ কোটি কোটি পোস্ট খালি হৈ আছে, কিন্তু সরকারে নতুন কোনো রিক্রুটমেন্ট নকৰি তার পরিবর্তে কি কৰিছে, ফিক্সড টার্ম এমপ্লয়মেন্টৰ বন্দোবস্ত কৰিছে। অর্থাৎ ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট তার হ'ব যার 4 বছর বা 5 বছৰৰ এটা লেটার পাব, বলে আপোনাক আমি 5 বছৰৰ কাৰণে নিযুক্তি দিলো, 5 বছৰৰ এই ডেটত আপোনাৰ নিযুক্তি শেষ হ'ব, আপোনাৰ চাকৰিৰ পৰা গুচি যাব লাগিব, আৰু কোনো ধৰণৰ ট্ৰেড ইউনিয়ন রাইট নাথাকিব। আমি এইটোৰ ঘোর বিৰোধিতা কৰিছো, যাতে ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট এইটো উদ্ৰ হয় আৰু রিক্রুটমেন্ট প্রসেসটো যাতে সরকারে ইমিডিয়েট চালু করে। আমার সম্মুখত আছে ডিফেন্সত অগ্নিবীর কিন্তু ফিক্সড টার্ম এমপ্লয়মেন্ট। অগ্নিবীর দেশখনৰ কাৰণে তেখেতসকলে জীবন উৎসর্গ কৰি মাত্ৰ 5 বছৰ সার্ভিস দিয়াৰ পিছত তেখেতসকলক চাকৰিৰ পৰা আউট কৰি দিয়া হ'ব। এর পিছত এই অগ্নিবীর বিলাক ট্রেন, আমার সোলজার ট্রেন সৈনিক বিলাক যাব কত? সরকারে এইটোৰ বেনিফিটটো উঠাব, যেনেকুৱা প্রাইভেট আর্মি হিসাবত ইউজ কৰিব। আমার কর্পোরেট সেক্টরত এতিয়া নতুন এটা লাইন আহিছে, যার যার নিজস্ব সিকিউরিটি বাহিনী রাখিব লাগে। তো সরকারের যি মুহূর্তত সিহঁতক টার্মিনেট কৰিব, সিহঁতে চাকরির সন্ধানত গৈ প্রাইভেট আর্মিত নিযুক্তি লাভ কৰিব। আর এইটো হ'ব আমার দেশখনৰ সমাজ ব্যবস্থার কারণে অতি বিপজ্জনক। আমি বাজেটত
ডিমান্ড কৰিছোঁ শিক্ষা আৰু স্বাস্থ্য খণ্ডত যাতে বাজেট বৃদ্ধি হয়। সাধারণ শ্রমিকৰ ল'ৰা ছোৱালী আজি হায়াৰ এডুকেশ্যন উচ্চ শিক্ষা লাভ কৰিব নোৱাৰে, কাৰণ উচ্চ শিক্ষা প্ৰতিষ্ঠানবিলাক মেক্সিমাম হৈ গৈছে প্ৰাইভেট। চৰকাৰৰ অধীনত যিবিলাক শিক্ষা প্ৰতিষ্ঠান আছে এই শিক্ষা প্ৰতিষ্ঠানবিলাকে ভালদৰে ছাৰ্ভিচটো নিদিয়ে, ফলত বাধ্য হৈ অভিভাৱকসকলে তেখেতসকলৰ ল'ৰা ছোৱালীক পইচা থাকিলে ভাল শিক্ষানুষ্ঠানত পঠায়, পইচা নাথাকিলে এই শিক্ষাৰ্থীবিলাকে ভাল শিক্ষা লাভ নকৰে, ফলত আমাৰ গৰীব ল'ৰা ছোৱালীবিলাকে উচ্চ শিক্ষাৰ পৰা বঞ্চিত হৈ আছে। ঠিক এনেকুৱা স্বাস্থ্য খণ্ডত চৰকাৰী হস্পিটেল যিবিলাক আছে আপুনি গ'লে চাব তাত ছাৰ্ভিচৰ অভাৱ, বস্তুৰ অভাৱ, ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰৰ অভাৱ, নাৰ্ছৰ অভাৱ, ডক্টৰৰ অভাৱ। যাৰ পইচা আছে তেখেতসকলে প্ৰাইভেট ছেক্টৰত গৈ নাৰ্ছিং হোম বা প্ৰাইভেট হস্পিটেলত ট্ৰিটমেণ্ট কৰি আৰোগ্য লাভ কৰে, কিন্তু যিসকলৰ পইচা নাই তেখেতসকলে ক'ত যাব? ইয়াৰ কাৰণে আমি কৈছোঁ বাজেটাৰী এডুকেশ্যন আৰু হেল্থৰ কাৰণে বৃদ্ধি কৰি চৰকাৰী প্ৰতিষ্ঠান যিবিলাক আছে এইটো ডেভেলপ কৰিব লাগে। আমি দেখিবলৈ পাইছোঁ আমাৰ যিবিলাক ৱেলফেয়াৰ বোৰ্ড আছে, যেনেকুৱা বিড়ি শ্ৰমিকৰ ৱেলফেয়াৰ বোৰ্ড আমাৰ দেশখনত আছিল, বৰ্তমানে আছে কনষ্ট্ৰাকশ্যন ৱাৰ্কাৰ্ছৰ ৱেলফেয়াৰ বোৰ্ড, কিন্তু এই কোডটো ইমপ্লিমেণ্ট হোৱাৰ লগে লগে ৱেলফেয়াৰ বোৰ্ড আৰু নাথাকে। বিড়ি শ্ৰমিকৰ ৱেলফেয়াৰ বোৰ্ড অলৰেডি বন্ধ কৰি দিয়া হ'ল। নিৰ্মাণ শ্ৰমিকৰ হাজাৰ হাজাৰ কোটি টকা সিহঁতৰ ফাণ্ডত জমা হৈ আছে, কিন্তু চৰকাৰে সিহঁতৰ বেনিফিট যিটো এই বেনিফিটটো টাইমলি লেবাৰ ডিপাৰ্টমেণ্টে নিদিয়ে। অৰ্থাৎ সিহঁতৰ ধান্দা হ'ল যি টকাখিনি আছে এই টকাটো চৰকাৰে লৈ যাব পাৰে আৰু কোডটো ইমপ্লিমেণ্ট হোৱাৰ পিছত যিটো ৱেলফেয়াৰ বোৰ্ড সেইটো বন্ধ হৈ যাব, ফলত পইচাখিনি চৰকাৰৰ ফাণ্ডত গুচি যাব। আমি এইটোৰ ঘোৰ বিৰোধিতা কৰিছোঁ। আমি কৈছোঁ ৱেলফেয়াৰ বোৰ্ড, কনষ্ট্ৰাকশ্যন ৱাৰ্কাৰ্ছ, বিড়ি শ্ৰমিক আৰু আনঅৰ্গেনাইজড ৱেলফেয়াৰ বোৰ্ড গঠন কৰি যি ৱেলফেয়াৰ বোৰ্ড আছে এইটোৰ ছাৰ্ভিচটো উন্নীত কৰিব লাগিব, এইটোৰ বেনিফিটটো বঢ়াব লাগিব আৰু আপোনাৰ আনঅৰ্গেনাইজ ছেক্টৰৰ ৱেলফেয়াৰ বোৰ্ডটো অতি সোনকালে গঠন কৰি, যদিও গঠন এটা হৈছে কিন্তু চৰকাৰে নিমাত হৈ বহি আছে, এইটোৰ ওপৰত কোনো ফাণ্ড নাই, কোনো ধৰণৰ এক্টিভিটিজ আমি দেখিবলৈ পোৱা নাই। আমাৰ ডিমাণ্ড হ'ল ESI যিসকলৰ বেচিক চেলাৰী 21,000 হৈ গৈছে তেখেতসকলে ESIৰ আওতাত বাহিৰত গুচি যায়। এইটো ESI এক্টত আছিল, বেচিক চেলাৰী 21,000 লৈকে ESI বেনিফিটটো পাব, কিন্তু আমি কৈছোঁ ESIৰ ক্ষেত্ৰত কোনো ধৰণৰ বাৰ থাকিব নালাগে। শ্ৰমিক হ'লেই যদি এক্টত পৰে 10জন শ্ৰমিক এটা প্ৰতিষ্ঠানত কাম কৰি আছে তেখেতসকলে ESI জীৱনভৰ ESI থাকিব লাগে, কিন্তু এই চৰকাৰে এক্টখন দেখুৱাই বা প্ৰাইভেট ছেক্টৰৰ মালিক পক্ষই এক্টখন দেখুৱাই বেছিভাগ 80% শ্ৰমিক ESIৰ পৰা বঞ্চিত হৈ আছে। আমি বিচাৰিছোঁ কোনো ধৰণৰ বাৰ নাৰাখি ESI সকলো শ্ৰমিকৰ ক্ষেত্ৰত যাতে ইমপ্লিমেণ্ট হয়। PFৰ ক্ষেত্ৰত দিনে দিনে PFৰ ৰেটটো, ইণ্টাৰেষ্ট ৰেটটো কমাই দিয়া হৈ আছে। PFৰ ফাণ্ড হ'ল ৱৰ্ল্ডৰ বৃহত্তম ফাণ্ড, ইমান টকা পৃথিৱীৰ চৰকাৰী কোনো ফাণ্ডত নাই, কিন্তু PFৰ যিটো বেনিফিট ৱাৰ্কাৰ্ছে পাব লাগিছিলে বেনিফিটটো দিনে দিনে কমি আহি আছে, কাৰণ যি টকাটো আছে এই টকাটোৰ ক্ষেত্ৰত যিটো ইণ্টাৰেষ্ট, এই ইণ্টাৰেষ্ট ৰেটটো কমাই দিয়াৰ ফলত শ্ৰমিকসকল বেনিফিটৰ পৰা বঞ্চিত হৈ আছে, পাই আছে পইচা, কিন্তু যি হাৰত পাব লাগিছিল এই হাৰত পোৱা নাই। লাষ্টত আমি এটা ইম্পৰ্টেণ্ট দাবী চৰকাৰৰ ওচৰত ৰাখিছোঁ, যিবিলাক স্কিম ৱাৰ্কাৰ
এই স্কিম ওয়ার্কার ধৰি লওক আশা অংগনবাড়ী মিড ডে মিল এই স্কিম ওয়ার্কারবিলাকক চৰকাৰে ভলান্টিয়াৰ হিচাপত দেখুৱাই মাননি এটা অনাৰাৰিয়াম এটা দি ৰাতি দিনে তেখেতসকলক কাম কৰাই আছে, কিন্তু বিনিময়ত মাননি এটা পাৰিশ্ৰমিক হিচাপত পাই আছে। কৰ্মচাৰী হিচাপত গণ্য কৰা দূৰৰ কথা, এজন শ্ৰমিক হিচাপতো তেখেতসকলক গণ্য নকৰে। ILC হৈছিল আমাৰ দেশখনত ইণ্ডিয়ান লেবাৰ কনফাৰেন্সৰ ৰিকমেণ্ডেশ্যন আছিল এই শ্ৰমিকবিলাকক, যিবিলাক মিড ডে মিল আশা ওয়ার্কার্স বা অঙ্গনবাড়ি ওয়ার্কার্স এই ওয়ার্কার্সবিলাকক চৰকাৰী শ্ৰমিক হিচাপত গণ্য কৰিব লাগে, আৰু শ্ৰমিক হিচাপত গণ্যটো কৰিবই লাগিব। এতিয়া শ্ৰমিক হিচাপত যদি তেখেতসকলে মানি লয় তেনেহ'লে মিনিমাম ৱেজেছ PF PSI ইমপ্লিমেণ্ট হ'ব, কিন্তু ভলান্টিয়াৰ হিচাপত চৰকাৰে ৰাখি থোৱাৰ ফলত এই ছেকশ্যনৰ শ্ৰমিকবিলাকে অত্যন্ত কঠোৰ পৰিশ্ৰম আৰু খুব ইম্পৰ্টেণ্ট কাম সমাজৰ কাৰণে কৰাৰ পিছতো তেখেতসকলে বেনিফিটটো পোৱা নাই। এনে ৰিটায়াৰমেণ্ট হৈ আছে, অলপ চলপ পইচা কিবা চৰকাৰে দয়া হ'লে দিয়ে, নহ'লে এইটোও নাপায়। আমি ডিমাণ্ড কৰিছোঁ এই শ্ৰমিকসকলক চৰকাৰী শ্ৰমিক হিচাপত গণ্য কৰিব লাগে আৰু তেখেতসকলক ৰেগুলাৰাইজ কৰিব লাগে। লাষ্টত আমাৰ গ্ৰামীণ অৰ্থনীতিৰ ক্ষেত্ৰত আমাৰ আগৰ চৰকাৰে UPA থাকোঁতে মনৰেগা এক্টখন আনিছিল গ্ৰামীণ শ্ৰমিকৰ কাৰণে। আমি ডিমাণ্ড কৰিছোঁ এতিয়া এই মনৰেগাটো আৰ্বন শ্ৰমিক, যিবিলাক চহৰত কাম কৰা শ্ৰমিক আছে তেখেতসকলৰ ওপৰতো যাতে প্ৰযোজ্য হয় আৰু বাজেটত যাতে এই পইচাটো দিনে দিনে বৃদ্ধি পায়। আমি এই 17 দফীয়া দাবী লৈ অনুনয় বিনয় কৰাৰ পিছতো যেতিয়া তেখেতসকলে আমাৰ চেণ্ট্ৰেল টিউৰ লগত লেবাৰ মিনিষ্ট্ৰী বহিবই নোখোজে, তেতিয়া বাধ্য হৈ আমি সাধাৰণ ধৰ্মঘটত যাব লগা হ'ল। এই ধৰ্মঘট অত্যন্ত কঠোৰভাৱে পালন কৰা হ'ব, কাৰণ প্ৰতিটো ছেক্টৰ জৰ্জৰিত হৈ আছে। হয় NMP নেশ্যনেল মনিটাইজেশ্যন অফ পাইপলাইনৰ অধীনত, নতুবা প্ৰাইভেটাইজেশ্যনৰ নামত এইবিলাক ছেক্টৰ যেনেকুৱা কোল, ইলেক্ট্ৰিচিটি, অইল, ডিফেন্স, গোটেইকেইটা ছেক্টৰ, বেংক, ইঞ্চুৰেঞ্চ, LIC সব ষ্ট্ৰাইকত যাব। লগতে প্ৰাইভেট ছেক্টৰৰ যিমান ইণ্ডাষ্ট্ৰিজ আছে গোটেইকেইটা ইণ্ডাষ্ট্ৰিজ ষ্ট্ৰাইকত যাব। সৰু সৰু দোকানী যিবিলাক আছে তেখেতসকল ষ্ট্ৰাইকত যাব। আৰু আমি আবেদন জনাইছোঁ আমাৰ ৰাজ্যখনৰ জনসাধাৰণক 9 জুলাইত আপোনালোকে আমাৰ ষ্ট্ৰাইকত ধৰ্মঘটত সহযোগ কৰক, কাৰণ সেইদিনা মটৰ শ্ৰমিকে চাক্কা জাম ঘোষণা কৰিছে আৰু পেট্ৰলিয়াম শ্ৰমিকে তেল আৰু গেছ সৰবৰাহ বন্ধ ৰাখিব। ফলত গেছ বা তেলৰো নাটনি হ'ব পাৰে, কাৰণ এয়াৰপৰ্টে তেল নাপাব। তেল যদি নাপায় তেনেহ'লে ফ্লাইট উৰিব নোৱাৰিব। ৰেলে ডিজেল নাপাব, ডিজেল নাপালে ৰেল চলাব নোৱাৰিব। আমি জনসাধাৰণক এই কথাখিনি বৰ্তমান পৰিস্থিতিত বা চৰকাৰৰ যিটো এণ্টি ৱাৰ্কাৰ, এণ্টি পিপুল, এণ্টি নেশ্যনেল পলিচি অৱগত কৰাইছোঁ। আপোনালোকে আমাক সহযোগিতা কৰক আৰু 9 জুলাই যাতে সৰ্বস্তৰৰ ধৰ্মঘটটো সফল হয় এই আবেদনটো আমি ৰাখিছোঁ।